মা, মা, কি গো এখনো রেডি হওনি? আরে 10টা বেজে গেছে, ঠাকুরমশাই এসে পড়বেন। নিজের ঘর থেকেই চেঁচিয়ে উঠল তিতলি। আসছি রে, হয়ে গেছে। কথাটা বলেই খোপাটার ভেতর যত্ন করে গুঁজে দিল জুইয়ের মালাটা অপর্ণা। সাদা ফুলের হালকা গন্ধে মুহূর্তের জন্য মনটা কেমন নরম হয়ে এলো। ঘিয়ে আর মেরুনের কম্বিনেশনের বাংলাদেশের জামদানিটা গায়ে জড়াতেই মনে হলো আজ যেন সে একটু আলাদা। এই কম্বিনেশনের জামদানির শখ অনেক দিনের তার, কিন্তু কোনোদিন মুখ ফুটে সুমিতাভকে বলা হয়নি বলেই হয়তো আসলে অপর্ণা কোনোদিনই তো কিছু চাইতে শেখেনি। 4-4টে ছেলে মেয়েকে খাইয়ে পড়িয়ে মানুষ করা একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পক্ষে কতটা কঠিন ছিল তা অপর্ণা খুব কাছ থেকে দেখেছে। বাবার সামান্য মাইনে, তার ওপর বরাবরের রুগ্ন মা, সংসারের দায় আর অসুখ দুটোই একসঙ্গে বয়ে বেড়াতেন তিনি। অপর্ণাই ছিল বড়, দায়িত্ব তাই সবচেয়ে বেশি তার কাঁধেই এসে পড়েছিল। অপর্ণা যখন কলেজে ভর্তি হয়, মা তখন প্রায় শয্যাশায়ী। ছোট ভাইটা বলতে গেলে তার হাতেই মানুষ। বোনেরা হাইস্কুলে উঠলেও 5 বছরের ভাইটার কাছে মা মানে দিদির স্নেহটুকুই। অপর্ণা যে কলেজে ভর্তি হয়েছিল সেখানেই ইতিহাসের প্রফেসর ছিলেন সুমিতাভের পিসেমশাই। তখন সুমিতাভের জন্য বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছিল। শান্ত মিষ্টিভাষী সুন্দরী অপর্ণাকে দেখে তিনিই সম্বন্ধটা নিয়ে আসেন। বড়লোক বাড়ির সুদর্শন ব্যবসায়ী ছেলের সঙ্গে এই সম্বন্ধ অপর্ণার বাবার কাছে যেন হাতে চাঁদ পাওয়া। পাল্টি ঘর, শিক্ষিত বনিদি পরিবার, এই স্বপ্ন তার কল্পনারও বাইরে ছিল। তাই অপর্ণার ইচ্ছে অনিচ্ছে নিয়ে আলোচনা করার প্রয়োজন বোধ করেননি তিনি। আর বললেই বা অপর্ণাও তখন কীই বলতো? রাজীবের কথা বলতে পারত কি? রাজীব ছিল তার কলেজের সিনিয়র। অপর্ণা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার সময় সে থার্ড ইয়ারে। একই পাড়ায় থেকেও আগে তেমন কথা হয়নি, কলেজেই তাদের পরিচয় বাড়ে। অল্পদিনেই দুজন বুঝে গিয়েছিল এই সম্পর্ক বন্ধুত্বের থেকেও বেশি কিছু। কিন্তু রাজীবও নিম্নবিত্ত পরিবারের ছেলে। নিজের পায়ে না দাঁড়ানোর পর্যন্ত অপর্ণার দায়িত্ব নেওয়ার সাহস তার ছিল না। তাই সুমিতাভের সঙ্গে অপর্ণার বিয়েটা মেনে নেওয়া ছাড়া সেই মুহূর্তে তার আর কোনো উপায় ছিল না তারও। এভাবেই অপর্ণার বিয়ে হয়ে গেল বছর 10 বড় সুমিতাভের সঙ্গে। রাশভারী স্বল্পভাষী সুমিতাভ কখনোই অপর্ণার খুব কাছের মানুষ হয়ে উঠতে পারেনি। বয়স আর মানসিকতার বিস্তর ফারাক, সেই দূরত্ব পেরোনোর চেষ্টা তার মধ্যে কখনো দেখা যায়নি। অপর্ণা 1-2বার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু দাপুতে স্বামীর কাছে সেই চেষ্টা কখনোই ফলপ্রসূ হয়নি। স্বাভাবিক নিয়মে তিতলির জন্ম হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের দূরত্ব কমার বদলে আরও বাড়তে থাকে। শীতল এই ব্যবহার অপর্ণাকে দিন দিন আরও কোণঠাসা করে দিচ্ছিল। চুপচাপ স্বভাবের জন্য শ্বশুরবাড়ির কারোর সঙ্গেই খুব একটা ভাব জমেনি তার। সংসারের লাশ পুরোপুরি নিজের হাতেই রেখেছিলেন শাশুড়ি প্রমীলা দেবী। বিয়ের পর আবার কলেজে ভর্তি হতে চেয়েছিল অপর্ণা, কিন্তু বনেদি পরিবারের বউ বিয়ের পর কলেজে যায় না, এই এক বাক্যে তার ইচ্ছেটুকু ধূলিসাৎ করে দেওয়া হয়। মজার ব্যাপার, কয়েক বছর পরে ছোট যা ব্যাংকে চাকরি পেলে সেটাই আবার সানন্দে মেনে নেন প্রমীলা দেবী। সংসারের কাজ সেরে নিজের মতো সেলাই ফোড়ারি উল্কাটা এই নিয়েই ধীরে ধীরে নিজের একটা জগৎ তৈরি করে নেয় অপর্ণা। শ্বশুরবাড়ির চিলেকোঠায় বাতিল জিনিসের মধ্যে একটা পুরনো সেলাই মেশিন খুঁজে পায় সে। নিজেই সারাতে দেয় মেশিনটি। আশ্চর্যভাবে এবারে শাশুড়ির আপত্তি আসে না। তিতলির জন্য নানা রকম ডিজাইনের জামা বানাতে শুরু করে অপর্ণা। উৎসব অনুষ্ঠানে সেগুলো পরে তিতলিকে দেখে প্রশংসা করতে শুরু করে সবাই। তিতলির বন্ধুবান্ধবের মায়েরাই প্রথম তাদের মেয়েদের জামা বানাতে দেয় অপর্ণার কাছে। শাশুড়ি জানতে পেরে যথারীতি ঝামেলা করেন, কিন্তু এইবার অপর্ণা আর চুপ থাকেনি। কথাটা সুমিতাভের কানেও যায়। জীবনে এই প্রথমবার সে অন্তত অপর্ণার পাশে দাঁড়ায়। মাকে শুধু বলে, দুনিয়া বদলেছে মা, পারলে তুমিও একটু বদলাও। অপর্ণা কিছু বলেনি, কিন্তু বুকের ভেতর কোথাও একটা শক্ত জোর পেয়েছিল। ধীরে ধীরে ভালো কাজের জন্য তার নাম ছড়াতে থাকে। বাড়ির নিচের একটা ছোট্ট ঘর খালি করে 2টো অটোমেটিক সেলাই মেশিন বসায়। 2জন মেয়েকে বেতন দিয়ে কাজে রাখে। এভাবেই কেটে যায় আরও কয়েকটা বছর। তিতলি এবার মাস্টার্স কমপ্লিট করেছে। কিছুদিনের মধ্যেই দেশের বাইরে যাবে রিসার্চ করতে। অপর্ণার ইচ্ছে মেয়ে যাওয়ার আগেই নিজের শোরুম অপর্ণাজের উদ্বোধন করবে। আজ সেই দিন। ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে নামছিল মা আর মেয়ে। ঠিক তখনই পেছন থেকে ডাক, দাঁড়াও বৌমা। পেছনে ফিরে তাকাতেই অপর্ণার চোখে পড়ে
শাশুড়িমা আর সুমিতাভ দুজনেই দাঁড়িয়ে। প্রমীলা দেবীর চোখ দুটো আজ অদ্ভুত রকম নরম, কণ্ঠটা কেঁপে উঠছে। আমাদের কি সঙ্গে নেবে না বৌমা? একটু থেমে তিনি আবার বললেন, জানি তোমার কাছে আমাদের অনেক দেনা আছে, জানি অনেক অন্যায় করেছি, সেই সব কিছুর ভার নিয়ে আমি হয়তো মরব, কিন্তু অন্তত আজকের এই দিনটায়, তোমার জীবনের এই মুহূর্তটায় তোমার পাশে দাঁড়ানোর সুযোগটা আমাকে দাও। আর কোনো কথা খুঁজে পেল না অপর্ণা। এতদিনের জমে থাকা অভিমান, কষ্ট, না পাওয়া সব যেন চোখের জলে গলে গেল। নিঃশব্দে এগিয়ে গিয়ে শাশুড়ির বুকের সঙ্গে মুখ লুকিয়ে দিল সে। বহু বছর পর প্রথমবার কারো সামনে নিজেকে এতটা দুর্বল লাগল, অথচ অদ্ভুতভাবে হালকা। এই আশীর্বাদটুকুই তো চেয়েছিলাম মা, ভাঙা গলায় বলল অপর্ণা। কখনো কিছু চাইনি, শুধু পাশে কাউকে চাইতাম। কাঁপা হাতে কাঁচিটা তুলে নিলেন প্রমীলা দেবী। লাল ফিতেটা কাটার মুহূর্তে তার চোখ দিয়েও গড়িয়ে পড়ল জল। অপর্ণাজ নামটার ভেতর আজ শুধু একটা শোরুম নয়, এক জীবনের না বলা গল্প লুকিয়ে রইল। পাশে দাঁড়িয়ে অপর্ণা চুপ করে তাকিয়ে রইল। চোখ ভিজে আছে, তবু মুখে একরাশ শান্তি। মনে মনে শুধু একটাই কথা ভেসে উঠল, সব প্রাপ্তির হিসেব আসলে টাকার নয়, স্বীকৃতির। আজ এত বছরের পরে অবশেষে সেই স্বীকৃতিটুকু পেল সে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।